আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মহসিন মিয়া। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। দর্শক, জানিয়ে রাখছি, অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে। আপনাকে স্বাগত ২১শে বিজনেসে। জি, আপনাকেও ধন্যবাদ। জি মহসিন ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ব্যাংক লুটেরাদের কঠিনভাবে ধরা হবে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? এটা অত্যন্ত পজিটিভ উদ্যোগ আমি বলবো, বিকজ ব্যাংক যারা লুট করেছেন তারা ব্যাংকগুলোকে ক্ষতিগ্রস্ত করেছেন, দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছেন এবং সরাসরি বাংলাদেশের ১৭ কোটি মানুষের জন্য তারা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে সরকার এতদিনে যে বোধোদয় হয়েছে যে শক্তভাবে ধরবেন, এটাকে গোটা দেশবাসী স্বাগত জানাচ্ছে বলে আমি মনে করি। জি, শক্তভাবে ধরবে কিভাবে? আসলে এখানে তো অর্থ পাচার হয়ে গেছে, সেই পাচারকৃত অর্থ ফেরত আনা কি এতটাই সহজ? পাচারকৃত অর্থ আনা এটা অত্যন্ত জটিল কাজ। এটা আপনারা বিভিন্ন আলোচনায় জেনেছেন এবং আমরাও তাই মনে করি। কিন্তু এই যে টাকাটা চলে গেছে সেটা ফেরত আনা, এটা হলো একটি দিক। দ্বিতীয় দিক হচ্ছে এই টাকা পাচারকারী কারা সেটাকে স্পেসিফাই করা। জি, সেই স্পেসিফাই যখন করা হবে তখন তাদেরকে যদি সঠিকভাবে আইনের আওতায় আনা হয়, এটা একটা দৃষ্টান্ত হয়ে যাবে। ফলে এটা একটা ইতিহাস হবে এবং আগামী দিনে এ ধরনের দুষ্কর্ম করার কাজে, দুষ্কৃতি কাজে এবং দুর্নীতির কাজে মানুষ নিরুৎসাহিত হবে এবং সঠিক কাজগুলো তখন তারা করবার জন্য প্রয়াসী হবে। এই ক্ষেত্রে আপনি আইনের আওতার কথা বলছেন, শাস্তিমূলক ব্যবস্থার কথা বলছেন। অন্তর্বর্তী সরকার প্রায় ৬ মাস হয়ে গেছে। এক্ষেত্রে টাইম ফ্রেমটা কেমন হতে পারে, কেমন সময় লাগতে পারে আসলে আইনের আওতায় আনার জন্য এই ব্যাংক লুটেরাদের? বস্তুত আপনি যে প্রশ্নটি করেছেন এটা সরকার সংশ্লিষ্ট কাউকে করলেই যথাযথ হতো। আমি সরকার সংশ্লিষ্ট কেউ নই, আমি একটি বেসরকারি ব্যাংকের সাথে জড়িত আছি। সেই ভিত্তিতেই বলছি, আইনের আওতায় যদি সরকার আনতে চায়, খুব সুনির্দিষ্টভাবে একটি গ্রুপ সৃষ্টি করতে হবে। সেটা কমিশন হতে পারে, সেটা টাস্ক কমিটি হতে পারে। তাদেরকে দায়িত্ব দিতে হবে এবং দায়িত্ব দিয়ে তাদেরকে সুনির্দিষ্ট রূপরেখা দিয়ে যদি একটা টাইম ফ্রেম দিয়ে দেওয়া হয়, তাহলে এই কাজটি সেটা ৩ মাসের মধ্যে হতে পারে। সেটা যদি তারা মনে করেন টাইম ফ্রেমে ৬ মাস সময় নেবেন, সেটাও হতে পারে। আমার মনে হয় ৩ থেকে ৬ মাস এটা অত্যন্ত যথেষ্ট সময়। জি মহসিন ভাই, আপনি যেহেতু একটি ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, আমিও যেহেতু ব্যাংকে কাজ করেছি, আপনি জানেন যে স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট একটি ডিভিশন থাকে, যেটাকে বলা হয় SAMD। রাইট। ওই ডিভিশনের কাজই থাকে যে এই খেলাপি ঋণ উদ্ধার করা অথবা ফলো আপ করা। এই ক্ষেত্রে ব্যাংক কোনো ভূমিকা রাখতে পারে কিনা এই অর্থ উদ্ধারের ক্ষেত্রে? অর্থ উদ্ধারের ক্ষেত্রে ব্যাংকের ভূমিকা আছে, নেই তা নয়। তবে কতগুলো সার্কুলার পরিপালন করেই তাদেরকে করতে হয়। যেমন এই দুর্বল অ্যাসেটগুলো যেগুলো NPL হয়ে গেছে, সেগুলোর কথাই আপনি বলছেন, সেগুলোকে করতে হলে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার 6 যেটা 2024 সালে হয়েছিল সেটা ফলো করতে হয়। সার্কুলার 13 সেটা ফলো করতে হয়। এরপরে আরেকটি সার্কুলার হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে, সেটি হচ্ছে আলটিমেট বেনিফিশিয়ারি কে ছিল, এই যে লোনটা ডিফল্ট হলো, কে সেটা ভোগ করেছে আলটিমেটলি। কারণ মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের ব্যাংকগুলোর থেকে যে লোন দুর্বৃত্তায়ন করা হয়েছে, অনেক সময় দেখা যায় আসল লোকটি কি খুঁজে পাওয়া যায় না। পাওয়া যাবে কি করে? দেখা গেছে যে ব্যাংকের যারা বিভিন্নভাবে জড়িত পরিচালনার সাথে, তারাই তাদের পরিচিত কিছু লোক হয়তো বাসায় কাজ করে, তাদের নাম দিয়ে একটা কোম্পানি করে সেভাবে তাদের নিয়েছে। তো সেগুলো খুঁজে পাওয়াটা একটা বিষয় ছিল। তো এই জন্যই বাংলাদেশ ব্যাংক অত্যন্ত দক্ষতার সাথে আলটিমেট বেনিফিশিয়ারি কে সেটা বের করার একটা প্রক্রিয়া বের করেছেন, তাদের জন্য সাজা নির্দিষ্ট করে দিয়েছেন। ফলে ব্যাংকগুলো কি করতে পারে, ওই সার্কুলারের মধ্য থেকে তারা কাজ করতে পারে। এর বাইরে কিন্তু তারা যেতে পারে না। এখন সার্কুলার মধ্য থেকে আপনি যেটা বললেন, যদি কেউ দেশের বাহিরে পালিয়ে যায়, সে অনেকে আছে যে দেশের বাহিরে চলে গেছে, তাদের কোনো ধরনের ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা রয়েছে কিনা? হ্যাঁ, সেটা ওই যে যেটা আন্তর্জাতিক পুলিশ ইয়েতে
কেস করা, আপনি ইন্টারপোল ইন্টারপোলের কথা বলছি, সেটা সাহায্য নেওয়া যেতে পারে এবং সেটা একটা দীর্ঘ প্রক্রিয়া, আপনি জানেন। সেই দীর্ঘ প্রক্রিয়ার উপরে সেখানে তাকে ধরে আনার জন্য করা যেতে পারে। বাট ইমিডিয়েটলি যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে যে তারা দেশে কিছু সম্পদ করেছে, নিশ্চয়ই তারা অনেক জমি জমা করেছে। আলটিমেট বেনিফিশিয়ারিটা যখন বের করা হবে তখন তার সংশ্লিষ্ট অ্যাসেটস যেগুলো আছে সেগুলোকে অ্যাটাচমেন্ট করে এগুলো আইনের মাধ্যমে যদি দ্রুত বিক্রি করার ব্যবস্থা করা, নগদায়ন করা যায় তাহলে কিন্তু অনেক হতে পারে। আমি বিশ্বাস করি বাংলাদেশে যদি এখন বলা হয়ে থাকে 17% মতো হচ্ছে এরকম এনপিএল, সেই অ্যামাউন্টটা যদি ধরেন 1,85,000 কোটি, কেউ কেউ বলেন এর চেয়ে আরো অনেক বেশি হবে, এটা হতেই পারে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে এভাবে দুর্বৃত্তায়ন করে টাকা নিয়ে ওরা জমি জমা কিনে রেখেছে। জি জি, সেই জমি জমাগুলো যদি অ্যাটাচমেন্ট করা যায় এবং দ্রুত নগদায়নের ব্যবস্থা করা যায়, হ্যাঁ, এটা যদি কর্তৃপক্ষ ব্যবস্থা নেন তাহলে কিন্তু টাকা আমি মনে করি খুব শীঘ্রই, এমনকি 1 বছরের মধ্যে অনেকটা টাকা রিকভার্ড হয়ে আসতে পারে। এক্ষেত্রে মহসিন ভাই আমি একটু বলি যে কোনো একটি গ্রুপ, আমি নাম বললাম না, তাদের আসলে বিভিন্ন নামে বেনামে সরাসরি মানে সরাসরি বলেন প্রত্যক্ষ পরোক্ষভাবে 2,39,000 কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। সেই তাদের যদি সম্পদের কথা আমরা হিসাব করি সেগুলো কিন্তু মোটে 10,000 কোটি টাকাও হবে না, কারণ সম্পদগুলো ফুলিয়ে ফাঁপিয়ে দেখা হয়েছিল। আপনি যে সম্পত্তি নগদায়নের কথা বলছেন সেই ক্ষেত্রে হয়তো বা নগদায়ন হয়ে গেলে কিছু ক্যাশ ফ্লো আসবে, বাকি যে এই মেজরিটি অংশ যে পাচার হয়ে গেছে সেটার জন্য আসলে আন্তর্জাতিক কোনো সহায়তা নেওয়া যায় কিনা দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য? আন্তর্জাতিক সহায়তা, এটা অনেকেই এই আলোচনাটা করেছেন। আন্তর্জাতিক সহায়তা পেতে হলে যে কাজটা করতে হবে, আগে দেশে একটা করতে হবে, আইনের আশ্রয় নিতে হবে, সেখান থেকে লোয়ার কোর্টের একটা রায় হতে হবে। এই রায়টা নিয়ে যে দেশে সম্পদ পাচার করেছে সেই দেশের কোর্টে আশ্রয় নিতে হবে। সেই দেশের কোর্ট যখন রায় দেবে তারা 3টি জিনিস বিবেচনা করে। প্রথমত এই ফান্ড যেটা নিয়েছে সেই ফান্ডটা কোনো আর্মস রিলেটেড টেরোরিজম কিনা, সেটা হলে তারা টাকাটা দেবে না। কোনো ড্রাগ রিলেটেড কিনা, সেটা হলে তারা টাকা দেবে না। যদি দেখে যে এটা পাবলিক মানি, হ্যাঁ ব্যাংকের টাকা, এটা পাবলিক মানি, তখন তারা এটা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যারা দুর্বৃত্তায়ন করেছে ওরা ওই দেশে আছে, ওরা বসে থাকবে না, ওরা আবার পাল্টা আইনের আশ্রয় নেবে। আশ্রয় নিয়ে তারা তাদের কথা বলতে থাকবে এবং সেই আইনের আশ্রয় নিলে সেখানে আবার কয়েকটা বছর সময় চলে যাবে। অর্থাৎ এটা একটা দীর্ঘ আইনি প্রক্রিয়ার বিষয়। যে আপনি জানেন যে বিএফআইইউ থেকে কমিটি গঠন করা হয়েছে এবং 3টি ইন্টারন্যাশনাল অডিটর নিয়োগ করা হয়েছে, এর মধ্যে রয়েছে কেপিএমজি, ইওয়াই। তাহলে তাদেরকে যে নিয়োগ দেওয়া হলো, আমরা খবরটি শুনেছি কয়েক সপ্তাহ আগেই, তারা কি ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? তারা এই বিষয়গুলি সেই দেশে তারা হেল্প করবে, সেই দেশের আইনের পথঘাটগুলো একটু চিনিয়ে দেবেন এবং সেখানকার লোকজনগুলো, আইনের লোকজনগুলো পাওয়ার ক্ষেত্রে তারা হেল্প করতে পারবেন, এসব করতে পারবেন। জি, এখন আরেকটি প্রশ্ন রয়েছে যে বাইল্যাটারাল এগ্রিমেন্ট অথবা ট্রি পার্টি এগ্রিমেন্ট যদি কোনো একটি দেশের সাথে না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি একটু কঠিন হয়ে যায় না? বাইলেটারাল বা ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট যেগুলো থাকে সেগুলো হয় ওই লোকজন চলে গেলে তাকে ধরে আনা ইত্যাদি ইত্যাদি বিষয়। তো সম্পদ সেভাবে আনবার বিষয়ে এ ধরনের কোনো ধরনের বিশ্ব ব্যবস্থা আছে বলে আমার জানা নেই, হয়তো থাকতে পারে, সেটা আমার জানা নেই। জি, আপনি যথেষ্টই বলেছেন আসলে কিভাবে অর্থ ফেরত আনা যায়। এখন আসি বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের কি অবস্থা রয়েছে। আপনি জানেন যে মুদ্রানীতি ঘোষণা হবে আজ বিকেল 3টায়। সেক্ষেত্রে মুদ্রানীতি কেমন হওয়া উচিত বলে আপনি প্রথমে মনে করছেন? আমি কিন্তু লিবারেল মাইন্ডেড ব্যাংকার। আচ্ছা, খুব কঠিন হয়ে যাবে কোনো লোন যাতে অধিকভাবে না দেয়া যায়, তারপরে রেট অফ ইন্টারেস্ট একটু বাড়াবে ইত্যাদি ইত্যাদি, কন্ট্রাকশনারি যেটা বলে আর কি। আমি ওই পলিসিটা বরাবরই একটু কম আস্থা ওখানে আমার। আপনি কি এক্সপেনশনারি মানে সম্প্রসারণমূলক মুদ্রানীতি চান? আমি সেটাই চাই। এই কারণ আমি মনে করি ব্যবসায়ের প্রবৃদ্ধি, অর্ডারলি ফাংশন অফ বিজনেস, এটা থাকতে হবে। অর্ডারলি ফাংশন অফ বিজনেস যদি একটা দেশে না থাকে, সে দেশে বিজনেস মুখ থুবড়ে পড়বে, সে দেশে অর্থনীতি মুখ থুবড়ে পড়বে, সে দেশে ব্যাংকিং ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে, সে দেশে আলটিমেট যে ইনফ্লেশন যেটা কমানোর জন্য এসব করা হয় সেখানে বেড়ে যাওয়াটা অসম্ভব কিছু হবে না। কারণ আপনি দেখুন
অতি মর্মাহতভাবে বলতে হচ্ছে, অতি সম্প্রতি বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে। পত্রিকা এগুলো এসছে, গাজীপুর এলাকাতে 50টি ইন্ডাস্ট্রি একদিনে বন্ধ হয়েছে, যেটা আমরা পত্রিকায় দেখি। এটা মূল কারণটা আপনার কি মনে হয়? আচ্ছা, না, এটা মূল কারণ হলো শ্রমিকরা তারা অধিক বেতন চাচ্ছে। জি, আচ্ছা, এদিকে গ্যাস ঠিক মতো পাচ্ছে না প্রতিষ্ঠানগুলো, ঠিক মতো গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব রয়েছে। হ্যাঁ, জি, গ্যাস ঠিক মতো না পাওয়ার ফলে তাদের যে প্রোডাকশন সেটা হ্যাম্পার্ড হচ্ছে। প্রোডাকশন হ্যাম্পার্ড হওয়ার ফলে তাদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে। কস্ট অফ প্রোডাকশন যখন বেড়ে যায়, তখন এটা যখন মার্কেটিং করতে যায়, তখন সেখানে তাদের কাটিং মার্জিন পোর্শন যেটা, তাদের যে স্প্রেড সেটা তেমন থাকছে না। ফলে একজন ব্যবসায়ী রীতিমতো অসহায় হয়ে পড়েন, তার ব্যবসা চালাতে পারেন না, কারণ লস করবার জন্য তো কেউ ব্যবসা চালাবে না। ফলে ব্যবসায়ীকে প্রোটেকশন বা ব্যবসাকে প্রোটেকশন, ব্যবসার প্রবৃদ্ধিকে প্রোটেকশন, এটা দিতে হবে। আশা করি আজকের মুদ্রানীতি যারা ঘোষণা করবেন, এরা অবশ্য নীতিটা তৈরি করে ফেলেছেন, আজকে শুধু ডিক্লেয়ার করবেন। এইদিকে হলে একজন লিবারেল ব্যাংকার হিসেবে আমি খুশি হতাম। জি মহসিন ভাই, আমরা মুদ্রানীতি নিয়ে আরো আলোচনা করবো, একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। জি, ওকে দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ব্যাংকিং খাত নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মহসিন মিয়ার সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও ফিরছি আলোচনায়। মহসিন ভাই, আপনি যেটা বলছিলেন যে মুদ্রানীতি আসলে সংকোচনমূলক না হয়ে সম্প্রসারণমূলক যেন হয়, সেটাই সবার কাম্য। এক্ষেত্রে আপনি একটু আগে বলছিলেন যে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে অথবা হওয়ার পথে। সেই ব্যবসা প্রতিষ্ঠান যেন আর বন্ধ না হয়, আরও নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা যায়, সেই ক্ষেত্রে মুদ্রানীতির সাথে সাথে কী সাপোর্ট দরকার? মুদ্রানীতির কথা তো বললাম, সেখানে রেট অফ ইন্টারেস্টের ক্ষেত্রে তারা সহনশীল একটা দৃষ্টিভঙ্গি যদি নেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ব্যবসায়িক গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোর কিন্তু প্রত্যেকটার একটা অ্যাপেক্স বডি থাকে। সেই বডির মাধ্যমে তাদের সাথে সরকার আরও নিবিড়ভাবে বসতে হবে। তাদের সমস্যাগুলো কি তাদের কাছ থেকে আগে জানতে হবে। সেই সমস্যাগুলোর শুধু জানলেই হবে না, সেগুলোর বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে। যেমন গ্যাস সংকটের কথা বললাম, গ্যাস সংকট এটা কিন্তু গোটা দেশবাসী জানে। এখন সরকারকে উদ্যোগী হতে হবে সেই ইন্ডাস্ট্রিগুলোতে যাতে গ্যাসের ইন্টারাপশন যাতে না হয়, তাদের যে প্রোডাকশনে যাতে ইন্টারাপশন না হয়, প্রোডাকশনগুলো যাতে ঠিকমতো চলে, এটা একটা দিক। জি, দ্বিতীয়ত দিক হচ্ছে ব্যবসায়ীদের উপরে অদৃশ্য কিছু চাপ থাকে। আচ্ছা, সেগুলো কখনো কখনো এক্সটার্নাল প্রেসার আমরা বলি। রাজনীতি যারা করেন, রাজনীতির দিক থেকে কিছু চাপ থাকে, কিছু চাঁদাবাজ থাকে, ইত্যাদি ইত্যাদি। সমাজে কিন্তু এসব আছে, এগুলোকে অস্বীকার করে। ইনফ্লেশনও আছে। জি জি, অর্থ উপদেষ্টা একবার বলেছেন। জি জি, আছে। তো কাজেই ওই ধরনের চাপ থেকে ব্যবসায়ীদেরকে অবশ্যই মুক্ত রাখতে হবে। তৃতীয়ত, ব্যবসায়ীরা তাদের যে ইনফ্রাস্ট্রাকচারের যত ধরনের সুবিধা আছে, যেমন একটা প্রোডাকশন তিনি ঠিকমতো করলেন, এবং সেই প্রোডাকশন তৈরি করে তিনি এক্সপোর্ট করবেন, এক্সপোর্টের মালামাল তিনি চিটাগং পাঠাবেন, সেখানে সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা, এবং তাদের সেখানে যাতে সহজে জাহাজীকরণ করতে পারে এবং এক্সপোর্টের যাবতীয় ব্যবস্থা তারা করতে পারে, এই বিষয়গুলোতে সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে ডলার ক্রাইসিস যেটি রয়েছে, আর এলসি খোলার ক্ষেত্রে, ইম্পোর্টের ক্ষেত্রেও, ইম্পোর্ট এলসি এক্সপোর্ট এলসি দুইটার ক্ষেত্রেই বলেছি যে এই ডলার ক্রাইসিস কি এখন একটু ম্যানেজেবল ওয়েতে এসছে? ডলার ক্রাইসিস একটু ম্যানেজেবল ওয়েতে এসছে, বাট সম্পূর্ণ ক্যাপাসিটি নিয়ে যদি এখন একসাথে আবার ইম্পোর্টগুলো হতে শুরু করে, তখন একসাথে যে চাপ আসবে, সেই চাপটা কতটুকু বেয়ার করতে পারবে আমাদের, সেটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ বিষয়। তবে এখানেও আমার একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। যেমন দৃষ্টিভঙ্গিটা এরকম যে আমার রিজার্ভ $50 বিলিয়ন থাকতে হবে, আমি বিষয়টা ওরকম মনে করি না। কেন বলুন? আমি মনে করি নেসেসারি যে পর্যায় পর্যন্ত আছে, 3 মাস বা 4 মাসের পারচেজ পাওয়ারটা রেখে, ক্যাপাসিটিটা রেখে, বাকি পোর্শনটা যদি আমি ব্যবসায়িক ক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করতে পারি, সেই টাকাটা কিন্তু মূলত একটা অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আসবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আসলে সেটা আমার অর্থনীতিতে একটু সাশ্রয় আসবে, এবং আলটিমেটলি এটা যেহেতু প্রোডাকশন বেশি হবে,
জি, এবং কনজাম্পশনও হবে, সেখানে কিন্তু ইনফ্লেশনটাও কমে আসার একটা আপনি খুব চমৎকার একটি আইডিয়া দিয়েছেন, যেমন রিজার্ভ থেকে রিজার্ভ একটা নির্দিষ্ট পরিমাণে রেখে এর উপরের অংশটা যেন আমাদের ব্যাংকিং চ্যানেলে সার্কুলেট করে। কিন্তু একটি দেশের মিনিমাম পেমেন্ট, বাংলাদেশের ক্ষেত্রে মিনিমাম পেমেন্টের জন্য সবকিছুর জন্য বলা হয় যে $20 বিলিয়ন সবসময় রিজার্ভ থাকতে হবে। আপনার মধ্যে সেই প্যারামিটারটি কি $20 বিলিয়ন নাকি আরো কম রাখলে হয়? না না, 20-এর নিচে তো যাওয়া ঠিক হবে না। আমাদের এখন এই মুহূর্তে 20-এর উপরে আছে, কখনো 21 হয় বা কখনো 21-এর উপরে বা নিচে 22 হ্যাঁ 22 হয় এরকম। আমি বিশ্বাস করি যদি ওই ব্যবসায়ের দিকে সরকার প্রকৃষ্টভাবে নজর দেন এবং ব্যবসার গতিধারাকে যদি একটু উপরমুখী করা যায়, প্রবৃদ্ধিমুখী করা যায়, তাহলে আলটিমেট বেনিফিট কিন্তু আমাদের বাড়বে। আরেকটি বিষয় হচ্ছে যে ব্যাংকে অনেক সময় দেখা যায় খুব প্রয়োজনীয় মুহূর্তে ব্যাংক থেকে এলসি খুলতে দেওয়া হয় না। জি, আপনি জানেন যে ব্যাংকের নিজস্ব ক্রাইটেরিয়া আছে কোন একটা ক্লায়েন্টকে মূল্যায়ন করার জন্য, কিন্তু যে প্রয়োজনীয় মুহূর্তে কিন্তু সেই সাপোর্টটা অনেক সময় ব্যাংক দিতে পারে না। সেটি নিশ্চিত করার জন্য কি বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা দরকার? এখানে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা নিয়ে কতটুকু কি হবে আমি জানি না। অ্যাকচুয়ালি এক একটি কর্পোরেট বডি তারা ব্যাংকে অ্যাকাউন্ট মেনটেন করে, একটি ব্যাংকে কিন্তু করে না, তারা 2-3টা ব্যাংকে করে। ধরে নিচ্ছি তার একটা লিমিট আছে ফরেন ব্যাংকগুলোর সাথে, উনি সেটা এনজয় করলেন। তার আরেকটা লিমিট আছে প্রাইভেট ব্যাংকের সাথে। এখন প্রাইভেট ব্যাংকের সাথে যেখানে লিমিট আছে সেখানে আগেই ওনাকে জেনে নিতে হবে ওই প্রাইভেট ব্যাংকটির বিদেশের সাথে ব্যবসা করার জন্য তার ক্রেডিট লিমিট ফরেন ব্যাংকগুলোতে কতটুকু আছে এবং ক্রেডিট রেটিংও, রাইট, ক্রেডিট রেটিংটাও দেখতে হবে। এখন ভেরি আনফরচুনেটলি সর্বশেষ যে 9টা ব্যাংক হয়েছিল, তখন এই 9টি ব্যাংক কিন্তু বাইরের কোনো ব্যাংকের ক্রেডিট লাইন তেমন একটি পেয়েছে বলে আমার জানা নেই। দীর্ঘদিন পর্যন্ত তারা পায়নি। বলা হয়েছিল কেন? একটি কারণ, যেগুলো পলিটিক্যাল কনসিডারেশনে এই ব্যাংকগুলো অনুমোদন পেয়েছে। এখন একটি ব্যাংকে যদি ক্রেডিট লাইন না থাকে, একজন ইম্পোর্টার যখন এলসি খুলতে আসবেন দেখবে যে তার এলসিটা খুলবার পরে এড কনফার্ম করা যাচ্ছে। কাজেই যিনি কর্পোরেট বডি, যিনি ব্যবসা করবেন, যিনি ইম্পোর্ট করবেন, তার কিন্তু এই নলেজগুলো থাকতে হবে যে কোথায় তার এই স্পেসটা আছে, যেখানে গেলে তার সেখানেই তার অ্যাকাউন্ট মেনটেন করতে হবে এবং সেই ব্যাংকের সেবাটাই তাকে নিতে হবে। তখন দেখা যাবে যে এই সমস্যাটা অনেকটা হয়ে আসবে। এখানে বাংলাদেশ ব্যাংক বলে দিলে হবে না। বাংলাদেশ ব্যাংক একটা এক্স ব্যাংককে বলল যে ঠিক আছে তুমি দাও, সেই ব্যাংক ক্লিয়ারলি বলবে সক্ষমতা নেই, আমার সক্ষমতা নেই। মহসিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেটি বললেন, অবশ্যই যে বড় বড় কনগ্লোমারেট রয়েছে তারা অবশ্যই ব্যাংকের ক্রেডিট লাইন লিমিট কেমন রয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটি দেখে যেন ব্যাংক বাছাই করে, সেটার আসলে পরামর্শ রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। জি দর্শক, এতক্ষণ দেশের ব্যাংকিং খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মহসিন মিয়া। এবার নিচ্ছি একটা বিরতি। দুপুর 2:30 আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।